মঞ্চের বাম পাশে একটা ছোট্ট মঞ্চ আছে, ওই মঞ্চে কতগুলো মানুষ বসে আছে। এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম খুনের মাধ্যমে। এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে। কেন হারিয়েছে এই স্বজনদেরকে? কারণ এই স্বজনেরা এই যে বললেন 12 তারিখে ভোট দিবেন, আপনাদের এই ভোটের অধিকারকে ডাকাতি করে নিয়ে গেছিল এক দল। তাদের কাছ থেকে উদ্ধার করার জন্য বিএনপি সহ বহু দলের নেতাকর্মী, বহু সাধারণ মানুষ এই স্বৈরাচারের সময় জীবন দিয়েছে, অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, কেস কাটারের শিকার হয়েছে। এই নীলফামারী এই এলাকা হচ্ছে সাক্ষী কিভাবে কতগুলো নিরীহ মানুষকে, যারা জনগণের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য কথা বলেছিল, সেই মানুষগুলোকে রাতে অন্ধকারে মেরে ফেলা হয়েছে। এই এলাকার মানুষ সাক্ষী তার। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখ নির্বাচন। এই নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ তারা আবার ভোট দিবে, ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে। কিন্তু শুধু ভোট দিলেই পিছিয়ে যাবে, কিন্তু শুধু ভোট দিলে চলবে না। আমাদেরকে এই নির্বাচনটাকে দেশ গঠনের নির্বাচন হিসেবে চিন্তা করতে হবে। দেশকে আমাদের গড়ে তুলতে হবে। কেন? কারণ এই দেশ যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে আমরা কোথায় যাবো? আমাদের যাবার জায়গা আছে কোনো? আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানা বাংলাদেশ। এখন প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষের কর্মসংস্থান দরকার। এই এলাকায় যে ইপিজেড আছে, আমরা এই ইপিজেডটাকে আরো বড় করতে চাই, আরো কলকারখানা এখানে তৈরি করতে চাই, যাতে এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমাদের ছেলে মেয়েদেরকে তাদেরকে আমরা ট্রেনিং দিতে চাই, এবং সেই জন্য এই এলাকায় আমরা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে চাই, যেখানে এই এলাকার ছেলেমেয়েরা, নীলফামারী বলেন, সৈয়দপুর বলেন, কিশোরগঞ্জ বলেন, এলাকার ছেলেমেয়েরা ট্রেনিং, বিভিন্ন বিষয়ে ট্রেনিং গ্রহণ করবে এবং দক্ষ শ্রমিকে তারা পরিণত হবে, যাতে করে হয় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য তৈরি করতে পারে, অথবা বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে, চাকরি বাকরি যাতে সহজ হয়। এখন প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, নিশ্চয়ই আপনারা শুনেছেন যে 12 তারিখে নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে, ধানের শীষ জয়যুক্ত হলে, আমরা এই দেশের মা বোনদেরকে, এই দেশের গৃহিণীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাই। কিভাবে? আমরা প্রত্যেকটি নারীর কাছে, যেই ধর্মেরই হোক না, সকল ধর্মে, সে যদি বাংলাদেশের একজন মা হয়ে থাকে, সে যদি বাংলাদেশের একজন গৃহিণী হয়ে থাকে, আমরা তার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি খেটে খাওয়া প্রত্যেকটি পরিবারের মা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা কৃষকদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। এই এলাকাটা হচ্ছে কৃষি প্রধান একটি এলাকা। এলাকার বহু মানুষ কৃষির সাথে জড়িত, সেই জন্য বহু কৃষক ভাই আছে। এই কৃষকরা যদি ভালো থাকে, বাংলাদেশের মানুষ ভালো থাকবে, এবং কৃষকরা যাতে ভালো থাকে, তারা যাতে সহজে কৃষিজাত দ্রব্য, বীজ, সার, কীটনাশক ওষুধ তার প্রয়োজন মতন পেতে পারে, সেই জন্য আমরা কৃষক ভাইদেরকে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে সে সহজেই কৃষি ঋণ পেতে পারবে, যার মাধ্যমে সে সহজেই তার প্রয়োজনে কীটনাশক ওষুধ, বীজ, সার সবকিছু পাবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 12 তারিখে আপনাদের ভোটে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আমরা সারা বাংলাদেশে, নীলফামারীতে অবশ্যই সারা বাংলাদেশে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ আমরা মওকুফ করবো ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছে, যাদের অবদান আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই মানুষগুলো কারা?
এই মানুষগুলো হচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ অন্য ধর্মের যারা ধর্মগুরু আছেন সেই মানুষগুলো যারা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের চলার পথে, জীবনে চলার পথে আমাদেরকে বিভিন্ন সময় ভালো ভালো পরামর্শ দেন। এই মানুষগুলো অনেকেই অনেক মানবতার জীবন যাপন করেন। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে 12 তারিখে ধানের শীষ বিজয় হলে পরে আমরা এইসব ধর্মীয় মানুষ যারা আছেন তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করতে চাই, যাতে করে তারা একটি সম্মানজনক জীবন যাপন করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার এই সমগ্র নীলফামারী, রংপুর, দিনাজপুর সহ এই পুরা রংপুর বিভাগের মানুষের একটি প্রাণের দাবি আছে। বলুন তো কে সেই প্রাণের দাবি? বলুন তো কে সেই প্রাণের দাবি? তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা। আজ এই লক্ষ মানুষের সামনে, আপনাদের সকলের সামনে আমি বলে যেতে চাই যে 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে, আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা, যাতে করে এই এলাকা আবার সবুজ স্বাস্থ্য শ্যামলা হয়ে উঠতে পারে। এই এলাকার খাল বিলগুলোতে যাতে পানি ভরে যেতে পারে, যাতে মানুষের ব্যবহারের জন্যই হোক আর কৃষি কাজের ব্যবহারের জন্যই হোক এই এলাকার মানুষের জন্য পানির কষ্ট না হয়। সেই জন্য বিএনপি সরকার গঠনের সাথে সাথে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে আমরা তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করতে চাই। প্রিয় ভাই বোনেরা, নীলফামারীর একটি বহুদিনের মানুষের দাবি, এখানে একটি মেডিকেল কলেজের দাবি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে এইটিও আমরা বাস্তবায়ন করব, মেডিকেল কলেজের কাজ। একই সাথে পাশে যে কিশোরগঞ্জ জেলা আছে, সৈয়দপুর জেলা আছে, এটি একটি শিল্প অঞ্চল। এই শিল্প অঞ্চলকে নীলফামারী বলুন, কিশোরগঞ্জ বলুন, সৈয়দপুর বলুন, এই সবগুলো এলাকাকে আমরা শিল্প অঞ্চল হিসাবে গড়ে তুলতে চাই। সেখানে রেল কারখানা সহ আরো যেগুলো ভারী শিল্প গঠন করা সম্ভব হয় আমরা সেই শিল্পগুলো গঠন করতে চাই। কারণ এই এলাকা মানুষ কৃষি নির্ভর, কিন্তু শুধু কৃষি নির্ভর রাখতে চাই না, এই এলাকার মানুষের সাথে কর্মসংস্থানের সমস্যা না হয়, সহজে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই জন্য আমরা এই এলাকাকে আমরা শিল্প অঞ্চল হিসেবেও গড়ে তুলতে চাই। আগামী দিনে যাতে কেউ বলতে না পারে এই নীলফামারী অঞ্চল বলেন, কিশোরগঞ্জ জেলা বলেন, অথবা সৈয়দপুর বলেন, দিনাজপুর বলেন, অবহেলিত এলাকা, এই দুর্নাম আমরা ঘোচাতে চাই। এই এলাকায় স্কুল, কলেজ, রাস্তাঘাট আমরা তৈরি করতে চাই, যাতে মানুষের চলাফেরার জন্য সুবিধা হয়। মেডিকেল কলেজ তৈরি করতে চাই। আমরা সৈয়দপুর যে এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্টটাকে আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই, যাতে করে এই যে এখানে যে চাইনিজদের যে হাসপাতাল তৈরি হচ্ছে, এই হাসপাতালে দেশের থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিদেশ থেকে রোগী আসবে, যাতে মানুষ সহজে ব্যবসা বাণিজ্য চিকিৎসার জন্য এখানে আসতে পারে। সেই জন্য সৈয়দপুর এয়ারপোর্টকে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরিত করতে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা খেয়াল করছি যে এই এলাকার মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে, একটি দলকে আমরা খেয়াল করছি আমাদের সমাজের বিভিন্ন মানুষকে গিয়ে তারা ভয় দেখাচ্ছে। পেয়েছেন এই খবর আপনারা? বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা ভয় দেখানোর চেষ্টা করছে। আজকে আমি রাজনৈতিক কণ্ঠে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব, অন্যায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কাজেই প্রিয় ভাই বোনেরা, 71 সালে যখন আমরা দেশ স্বাধীন করেছি